আজ সেই দিন। আজ আমরা চলেছি একটা দারুণ অ্যাডভেঞ্চারের পথে, ভুটানের বিখ্যাত টাইগার্স নেস্ট বা তাকসাং মোনাস্ট্রি ট্রেক করতে। এটা এমন একটা জায়গা যেটা পাহাড়ের গায়ে ঝুলে থাকা একটি মোনাস্ট্রি, দেখলেই মনটা ভরে যায়। প্রায় 10,000 ফিট উঁচুতে এই ট্রেকটা একদিনে যেমন চ্যালেঞ্জিং, তেমনি অন্যদিকে দারুণ শান্তি দেয় মনে। পথে আমরা দেখব ঘন জঙ্গল, পাইন গাছের সারি, আর দূর থেকে উঁকি মারা সেই স্বপ্নের মতো মোনাস্ট্রি। চলুন তবে পিঠে ব্যাগ নিয়ে, পরিষ্কার মন নিয়ে বেরিয়ে পড়ি এই জার্নিতে টাইগার নেস্টের পথে। গুড মর্নিং। আজকে ডে 5, আর কালকে যেরকম লাস্ট ব্লগে আপনাদের বলেছিলাম, আজকেই হচ্ছে সেই দিন, বহু প্রতীক্ষিত দিন। আমরা বেরিয়ে পড়েছি ফর দ্য টাইগার নেস্ট অর তাকসাং মোনাস্ট্রি ট্রেক। তো গাড়ি এসে গেছে আমাদের, এখন লোকাল টাইম 7টা বাজে, ইন্ডিয়াতে 6:30 বাজে। আমরা আজকে 5:30টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে একদম ফুল রেডি, স্নান টান করে ব্রেকফাস্ট প্যাক করে নিয়েছি। ব্রেকফাস্ট এখন করবো না, আমরা অন দ্য ওয়ে করবো। সকালে চা খেয়েছি আমি হালকা করে একটু। যাই হোক, এমনি ড্রাই ফ্রুটস অ্যান্ড চকলেট তো সব চুইংগাম টিংগাম সব নিয়ে নিয়েছি প্যাকে। ছোটো ট্রেক, সেরকম বড় কিছু নয়, উঠতে 2.5 ঘন্টা, নামতে 2 ঘন্টা, ওপরে কিছুক্ষণ সময় কাটাবো। কিন্তু স্টিপটা অনেকটা, মানে ক্লাইম্ব আছে, সিঁড়ি আছে। আমরা স্টার্ট করবো 8,100 ফিট থেকে আর কমপ্লিট করবো 10,300 ফিট। তো মোটামুটি 2,500 ফিটের ক্লাইম্ব আমাদের বেস পয়েন্ট থেকে উপর অবধি। যাই হোক, যাওয়া যাক। রাস্তা সিঁড়ি মিলিয়ে টোটাল ট্রেক রুটটা। ওয়েদার ভালো, পুরো ব্লু স্কাই, হালকা মেঘ, কিন্তু সামনের দিকে কোনো মেঘ দেখছি না, একদম ক্লিয়ার স্কাই। তো রোদ্দুর উঠলে ভালো, রাস্তা পরিষ্কার থাকবে। আর এখন গায়ে তো জ্যাকেট দিয়ে রেখেছি, হালকা ঠান্ডা লাগছে বলে, কিন্তু সবই খুলে ফেলতে হবে হাঁটা শুরু করলে। হ্যাঁ, এখন শিশিরে ঠান্ডা লাগছে। একে তো ভোরবেলা, মানে সকালবেলা, প্লাস হাওয়াও দিচ্ছে। পারোতে খুব হাওয়া দেয়, এটা আমি খুব, এটা অ্যাকচুয়ালি পারো ভ্যালি, ওই জন্য মানে হাওয়াটা পুরো জোরে আসে, জোরে আর ঠান্ডা হাওয়া। যাই হোক, গাড়িতে উঠি, বেস পয়েন্ট থেকে আমাদের এই ব্লগ শুরু করবো। এই ব্লগটা কিন্তু একটু লম্বা হবে, আপনারা কিন্তু ধৈর্য নিয়ে দেখবেন পুরো ব্লগটা, এটা কিন্তু রিকোয়েস্ট আপনাদের। যাই হোক, এই ব্লগটা লম্বা হলেও কিন্তু ইনফরমেটিভ হবে, আর পুরো রুটটা আমি যতটা সম্ভব দেখাবার চেষ্টা করবো। আর কি প্রোজ আছে, কি কমস আছে, আমরা সব কিছু, যাতে আপনাদের আসতে সুবিধা হয়। চলো যাওয়া যাক, এবার এগোই আমরা। তো আমরা চলে এসেছি, এবারে টিকিট কাটতে যাচ্ছি। শিবজিৎ অলরেডি চলে গেছে। পরিবেশটা অসাধারণ এখানে, একদম জঙ্গলে পরিবেষ্টিত, ভীষণ সুন্দর পরিবেশ। আমার একটু ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা জলে স্নান করে। কত টাকা করে? 1000 করে। আমি কিন্তু একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, টিকিটটা কিন্তু শুধু যদি মোনাস্ট্রিতে এন্ট্রি নেন তবেই। যদি আপনারা মনে করেন যে শুধু ট্রেকটা করবো, মোনাস্ট্রির গেটের সামনে থেকে, মানে এই ন্যাচারাল বিউটি থেকে ব্যাক করবো, ইউ জাস্ট ক্যান স্কিপ দ্য টিকিটস। তো যদি আপনারা মোনাস্ট্রিতে ঢুকে মোনাস্ট্রির হিস্ট্রি সম্বন্ধে সব কিছু ভেতরটা ঘুরে দেখতে চান, তবেই টিকিটটা কাটুন। আর যদি আপনারা শুধু ট্রেকটা করতে চান, তাহলে কিন্তু টিকিট কাটার কোনো দরকার নেই, আপনারা জাস্ট সিম্পল ট্রেকটা করুন, করে ব্যাক করে আসুন। তো স্টার্ট করে দিলাম আমরা, এই জাস্ট একদম বেস থেকে বলছি। সামনে কতগুলো পনি দেখতে পাচ্ছি, আর এখন বাজে 7:30 এক্স্যাক্টলি, পুরো 7:30টাতে স্টার্ট করলাম। এবার দেখি কতক্ষণ লাগে। ফার্স্ট স্টপ লাঠি নিয়েছি। আমার এই লাঠি নিয়ে ট্রেক করতে খুব মজা লাগে, কারণ আমি না ছোটবেলা সব থেকে প্রথমে কেদারনাথ ট্রেক করেছিলাম। সেই স্মৃতিটা আমার সবসময় মনে থাকে, এবং আমি সবসময় একটা লাঠি নিই, আমার খুব ভালো লাগে, কেন জানি না। তো চলুন, 7:30টায় স্টার্ট করলাম। ফার্স্ট স্টপ আমরা ওপরে যে মিড পয়েন্টে ক্যাফেটেরিয়া আছে ওখানে দেব। ব্রেকফাস্ট তো প্যাক করে নিয়েছি, ওখানে গিয়ে একটু ব্রেকফাস্টটা হালকা করে নেবো। তো আমরা স্টার্ট করলাম ঠিক 7:30টায়, 7:35 বাজে, এই যে আমার ঘড়িতে। তো ফার্স্ট স্টপ আমরা দেবো হচ্ছে ক্যাফেটেরিয়া। মিড পয়েন্টে একটা ক্যাফেটেরিয়া আছে, যারা পনি নিতে চান পনি নিতে পারেন।
পনি কিন্তু শুধু ওপরে যায়, নিচে আসে না। আর পনির রেট হচ্ছে 1350 টাকা। পনিতে করে যদি আপনারা যেতে পারেন ক্যাফেটেরিয়া অবধি, তারপর কিন্তু আপনাদের হেঁটেই যেতে হবে। আর ক্যাফেটেরিয়া থেকে মোনাস্ট্রি আরও 1 ঘন্টা। তো ভিডিওটা পুরো দেখুন, রাস্তাটা নিজেরা একটু দেখে বিচার করুন, তারপর আপনারা ডিসাইড করবেন যে ওঠার সময় হাফ ওয়েতে পনি দরকার না দরকার নয়। আমরা নিচ্ছি না, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটেই যাব। বেস থেকে কিন্তু ওয়েদার পরিষ্কার থাকার কারণে দেখতে পাচ্ছি তাকসাং মোনাস্ট্রি। ওই যে ওপরে ছোট্ট হোয়াইট ডট আমার আঙুলের ওপর, এটাই তাকসাং মোনাস্ট্রি। অনেকটা ক্লাইম্ব, উঠতে হবে। এই যে যাচ্ছে our guide Tipi with us. Hello. So how many times you up there? I can't remember the time. It's n number of times. টিপি কিন্তু বহুবার গেছে ওপরে, যেহেতু গাইড। আর এখানে রুল কিন্তু আপনি যেখানেই যাবেন সেখানে গাইডকে যেতে হবে, ইচ্ছা থাকুক আর না থাকুক, গাইডের কোনো ছাড় নেই। As of now, we are here at 2,400 meter, Okay. and have to climb till 3,000 meter, and approximately in a one way, like 3 kilometers, and up down, let's say like 6 kilometers. Okay, so total আসা যাওয়া মিলিয়ে ওর বক্তব্য 6 কিলোমিটার রাস্তা। The roads are how? Like this The type? roads are very comfortable, Okay. even during the monsoon season. The roads are very comfortable. রাস্তাঘাট ভালো, বর্ষাকালেও খুব একটা অসুবিধা হয় না বলছে। যাই হোক, এখন তো উঠছি, যা শুরু করেছি। সামনে পাথুরে আছে, সাবধানে যেতে হবে। আমি বলেই দিয়েছি আমি আস্তে আস্তে টাইম নিয়ে এনজয় করতে করতে উঠবো, আমার কোনো তাড়া নেই। যেহেতু আমরা ভিডিও শ্যুট করছি, আমাদের একটু তো টাইম লাগবেই, কোনো তাড়াহুড়ো নেই। যেখানে ভালো ভিউ দেখব সেখানেই শ্যুট করব। এখানটা পুরো পাথুরে, এখানটা কিন্তু সাবধানে আসবে, পাথর আছে। ওই দেখা যাচ্ছে ওপরে তাকসাং। ওখানেই যাব আমরা। একটা ঘন্টার আওয়াজ পাচ্ছি, দেখি ঘন্টাটা কোথায় বাজছে। নিশ্চয়ই কোনো সামনে টেম্পল আছে বা মোনাস্ট্রি। একটা জলেরও সোর্সের আওয়াজ পাচ্ছি এখানে। জলের সোর্সের আওয়াজ জেনারেল খুব পাহাড়ে, এদিক ওদিক ছোটোখাটো ঝর্ণা বা ছোট নদী বয়েই যায়। ঘন্টার আওয়াজটা কিন্তু সিমেট্রিক্যাল, একই তালে বাজতে থাকছে। জঙ্গল শুরু হয়ে গেল, এখানটা কিন্তু পুরো জঙ্গল শুরু হয়ে গেল। পুরো রাস্তাটাই একদম জঙ্গলে পরিবেষ্টিত, কি যে সুন্দর লাগছে। আর এখানে কোনো অক্সিজেনের অভাব হবে না কাউর, যে আউট অফ ব্রেথ হয়ে যাবে। হতে পারে সেটা হাইক করার জন্য, কিন্তু অক্সিজেনের কোনো অভাব হবে না।
দুর্দান্ত সুন্দর, চারদিকটা পুরো জঙ্গল, নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে একটা ছোট। অসাধারণ সুন্দর। একটা একটা করে এবার কিন্তু খুলতে হচ্ছে গা থেকে। জ্যাকেট খুলে ফেলেছি, প্রচণ্ড গরম হচ্ছিল। আর ওই আপনাদের বলছিলাম না নিচে একটা জলের স্রোতের আওয়াজ পাচ্ছি, পাওয়া গেছে জলের স্রোতের খোঁজটা। এই জায়গাটার নাম হচ্ছে তাকসাং হেরিটেজ ফরেস্ট। প্রচুর পাখি। জলের সোর্সটা দেখাই, এই দেখুন এইখান দিয়ে আসছে জল। এখানে ছোট্ট মন্দির, আর এইখানেই ওই প্রেয়ার হুইলের সাথে ঘন্টা লাগানো আছে। যখন জলের স্রোতটা খুব বেড়ে যায় তখন জলের স্রোতের ফোর্সে ওই ঘন্টাটা বাজে, প্রেয়ার হুইলটা ঘোরে বলে। ওম মানি পদ্মে হু। খুব বেশি যদি ঘেমে যাই আসার সময় স্নান করে নেবো একদম, কিন্তু তারপর নিউমোনিয়া হলে কিন্তু ভয় লেগে যাবে। আচ্ছা, আমার না খুব ইচ্ছা করছে ওই হট ওয়াটার বাথটা নেওয়া। দেখা যাক, স্টোন বাথ নাকি একটা আছে না? হট স্টোন বাথ। হ্যাঁ, কিন্তু আমার আবার র্যাফটিং করার ইচ্ছা, তো আমাদের বাজেটে চলতে হচ্ছে, ভেবে চিন্তে এগোতে হবে। এই যে এইখানটা অনেকটা ক্লাইম্ব। সমস্যা যেটা হচ্ছে, ঘামছি বলে আমার সানগ্লাসটাও ঘেমে যাচ্ছে। আর আমার সমস্যা হচ্ছে কালকে না, তার আগের দিন আমি ঠান্ডা জলে স্নান করে ঠান্ডা লাগিয়েছি, আমার নাকটাই বন্ধ। ভাবুন, ট্রেক করছি আর নাক বন্ধ। আপনাদের কিন্তু একটা উপদেশ দিয়ে রাখি ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে। আপনারা পাহাড়ে ট্রেক করবেন যখন একটু হাই অ্যালটিটিউডে, সঙ্গে কর্পূর রাখবেন, ক্যাম্ফার যেটাকে বলে। কর্পূর কিন্তু আপনার এই নেজালটাকে ক্লিয়ারেন্স রাখে, আর আপনার পুরো লাঞ্চটাকেও ক্লিয়ার রাখে, যার ফলে আপনার অক্সিজেনটা লাঞ্চ অবধি পৌঁছায়। এখানটা মারাত্মক ক্লাইম্ব। ক্যামেরাটা একটু বন্ধ করি, উঠে গিয়ে আপনাদের দেখাচ্ছি জায়গাটা। এখানটা কিন্তু ভালো ক্লাইম্ব আছে। জায়গাটাও স্যাঁতস্যাঁতে, দেখে উঠতে হচ্ছে। এই যে পুরো ক্লাইম্বটা, ওই যে নিচে যে মন্দিরটা, ওখান থেকে উঠছি। কি গো, তুমি কোথায় দাঁড়িয়ে গেলে? এখান দিয়ে উঠতে হবে। চারিদিকের বিউটি এত সুন্দর, মাঝে মাঝে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছি। হন হন করে হেঁটে তাড়াতাড়ি পৌঁছাবো ঠিকই, দৃশ্যটা উপভোগ করতে পারবো না। দেখতে দেখতেই যাবো আমরা, কোনো তাড়াহুড়ো নেই। উঠছি এখন আবার। এখানে একটা ব্রাউন ওক গাছ, এই পুরনো রাস্তা, এই রাস্তাটায় কিন্তু বহু পুরনো গাছ আছে। স্বাভাবিক, জঙ্গল বলে। আরও দেখতে পাবো। আমি রডোডেনড্রন ফুলও দেখতে পাচ্ছি প্রচুর। জানি না আমার ক্যামেরায় ধরা পড়ছে কিনা। হ্যাঁ, ধরা পড়ছে। এই দেখুন, আমাদের গাইড একটা খুব সুন্দর অ্যাপ দেখালো। ওই অ্যাপটাতে মানে পাখির আওয়াজ রেকর্ড করে বলে দিচ্ছে কি পাখি। Did you just please suggest this app? This app, Bird Marlin ID.
mostly used by the bird watchers, those who are interested in bird watching and to study more about the birds. So this app works like we can get this one like recording the sounds. So when we just record, It's showing name of the it bird. shows the varieties of the birds. birds which are nearby. নাইস। এটা কিন্তু মানে আপনারা অনেকেই আছেন যারা বার্ড ওয়াচিং, আমার পরিচিত অনেকে আছে, আমি তাদেরকেও বলছি যে হয়তো জানেও তারা, বাট যারা জানে না, বার্ড মার্লিন আইডি অ্যাপটার নাম, এটা ডাউনলোড করতে পারো বা পারেন। পাখির আওয়াজ রেকর্ড করে বলে দেবে কি পাখি। আর যারা ফটোগ্রাফি আসে মানে করতে আসে বার্ড ফটোগ্রাফি, তারা কিন্তু সেটা করতে পারে। রডোডেন্ড্রনগুলো দেখেছি সান্দাকফুর কথা মনে পড়ছে। Example like a grey hooded warbler. শো আস ইন দ্য ক্যামেরা। সো এই পাখিগুলো কিন্তু এখানে আছে। And then just we can go, and then there is a song and then a bird calls, ওয়াও। so we can just play it. So the birds will come nearby. ইয়া That's how we are calling. পাখিরা ভাববে তাদের বন্ধুরা এসে গেছে। এটা আমি আমার কোকাটিয়ালগুলোর সাথেও করি। সত্যি টেকনোলজি কত ইমপ্রুভড এখন, দারুণ। আপনাদের জন্য এই অ্যাপটা আমি সাজেস্ট করলাম, থ্যাঙ্কস টু টিপি। You have to download a package. ওকে। Usually it used to be like a 600 MB or like a 1 GB sometimes, according to the app. ওকে। And according to the region, like Asia, Europe, yeah, everything. I found last time, so I downloaded the Asian parts. ওকে। নানান রকম রিজিয়ন ওয়াইজ এটার কিন্তু আলাদা আলাদা প্যাকেজ আছে। আমি নিজেও অ্যাপটা ডাউনলোড করব, এখানে ইন্টারনেট নেই, নাহলে করতাম। আপনারাও কিন্তু অবশ্যই করবেন। আহা কি বিউটি। ক্যামেরাটা ঘোরাই। দেখছেন এখানে কত রডোডেন্ড্রন, গোটা রাস্তাটাই কিন্তু রডোডেন্ড্রন ভর্তি। রডোডেন্ড্রন দেখতে পেলে মনটা কেমন খুশ হয়ে যায়। আর রডোডেন্ড্রনের কালারটাও ভীষণ ভাইব্রেন্ট। এখানে এমনি তো গোলাপের চাষ খুব ভালো হয় দেখেছি আমরা। দারুণ। খুব সুন্দর গোলাপ ফুল হয় এখানে। রডোডেন্ড্রনগুলো খুব সুন্দর বড় বড় হয়েছে। খুব ভালো লাগছে রডোডেন্ড্রনগুলো দেখতে, একটা যেন আলাদা আরও এনার্জি পাওয়া যায় প্রকৃতির সৌন্দর্য দেখলে এইসব ট্রেক করার সময়। আস্তে আস্তে হাঁটছি, কোনো তাড়া নেই। আজকে আমরা সারা দিন আমাদের এই ট্রেকের পিছনেই দিয়েছি। যত দেরি হোক আস্তে আস্তে উঠবো, প্রকৃতিকে অনুভব করতে করতে উঠবো, ওপরে উঠে মোনাস্ট্রি দেখবো, আবার নামবো। ভুটানে যারা এই ট্রেকটা করছেন বা অন্যান্য জায়গায় যেখানে রডোডেন্ড্রনের গাছ আছে, এটা কিন্তু ইন্ডিয়াতেও প্রযোজ্য। বাট আপনাদের রিকোয়েস্ট, রডোডেন্ড্রন ফুল কিন্তু ছিঁড়বেন না। এটা কিন্তু একটা দেশের হেরিটেজ। আমাদের দেশের ক্ষেত্রেও সেম, সান্দাকফু বা সিকিমে আমরা যে রডোডেন্ড্রন দেখতে পাই, রডোডেন্ড্রন ফুল কিন্তু ছিঁড়বেন না গাছ থেকে। এটা কিন্তু একটা ঔষধি গাছ। রডোডেন্ড্রন ফুল থেকে কিন্তু নানান রকমের মেডিসিনস তৈরি হয়। আর ভুটানে রডোডেন্ড্রন ফুল যদি তোলেন আর যদি ধরা পড়ে যান, তাহলে কিন্তু হেফটি ফাইনস আছে, তো এটা একটু খেয়াল রাখবেন। আমার মনে হয় কোনো জিনিস সুন্দর দেখলে তাকে ধ্বংস করা উচিত নয়। মানুষের যেটা খুব স্বভাব আছে, সুন্দর জিনিসকে আগেই দেখে ধ্বংস করে দেওয়া, সেটা একদমই কেউ করবেন না দয়া করে। প্রকৃতি সুন্দর, তাকে মেনটেন করা আমাদেরই দায়িত্ব। অলরেডি আমরা অনেক ক্ষতি করে ফেলেছি, আর যেন না হয় সেটাই আমাদের এখন দেখা দরকার। প্রকৃতিকে অনুভব করুন, প্রকৃতিকে দেখুন, নিজের চোখ ভরে দেখুন, ক্যামেরা বন্দি করুন, কিন্তু তুলবেন না ফুলগুলো, নষ্ট করবেন না। প্রকৃতি প্রকৃতিতেই সুন্দর, প্রকৃতিকে নিজের হাতের মুঠোয় নেওয়া যায় না, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। যাই হোক, সুন্দর রাস্তা, ঝলমলে রোদ্দুর, ঠান্ডা আছে, কষ্ট হচ্ছে না, কিন্তু ঘামছি।
ঘামা তো স্বাভাবিক, এতটা হাইক ওপর দিকে ওঠা, নামার সময় ঘামটা হয় না, কিন্তু পায়ের কাফ মাসেল আর হাঁটুতে কিন্তু খুব চাপ পড়ে। ওই যে আমাদের গাইড বাবু ওপরে আমাদের জন্য ওয়েট করছে। আমরা আস্তে আস্তে উঠছি, আমরা বলেই দিয়েছি আমরা ভিডিও শ্যুট করতে করতে উঠবো। খুব ভালো লাগছে। রোদ্দুরটা কিন্তু আজকে সাংঘাতিক দিয়েছে। লাস্ট 3 দিন বৃষ্টি হয়েছে মেঘলা, আর আজকে পাড়োতে দেখুন ঝলমলে রোদ্দুর। ওম মানি পদ্মে হুম। গোটা রাস্তাটায় বসে রেস্ট নেবার কিন্তু অনেক জায়গা করা। এই দেখুন আমরা অনেকটাই উঠে এসেছি, এই পিছনে কিন্তু বেঞ্চ তৈরি করা আছে। আপনারা হাঁটতে হাঁটতে যদি একটু রেস্ট নিতে চান 5-10 মিনিট এখানে একটু বসে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ আস্তে আস্তে নিজের পেসে হাঁটুন, হুড়বুড়ি করার কোনো দরকার নেই। এনাফ টাইম আমাদের কাছে, ছোট্ট ট্রেক, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। পুরো পাইন ফরেস্ট। আমাদের মেচুকালা ট্রেক, আপনারা জানি না ভিডিওটা দেখেছেন নাকি, ওইটা কিন্তু এর থেকে অনেক বেশি টাফ ছিল। না দেখলে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। হ্যাঁ, কারণ মেচুকালা একদম স্টিপ, আর ওখানে সব সিঁড়ি ফিরি কিছু করা নেই, রাস্তা কোনো রাস্তাই নেই। আছে, ওটা দেখে দেখে আপনাকে যেতে হবে। আর ভীষণ ব্রেথলেস ফিল হয় ওটাতে, কারণ একদম কত 45 ডিগ্রি নাকি 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তো হবেই। ওটা ভীষণ স্টিপ ছিল, সেই তুলনায় এটা কিছুই না। সুন্দর রাস্তা আর সুন্দর ভিউ, ভিউ ওখানেও খুব সুন্দর ছিল। মেচুকালায় আবার সাদা পাহাড় ছিল, বরফের জঙ্গল ছিল না, সাইডে ছিল, অন্য পাহাড়গুলোয় গাছপালা ছিল। মেচুকালা পাহাড়টা ন্যাড়া। হ্যাঁ, আর বলে নাকি যে মেচুকালায় মানে বরফ, মেচুকায় যখন বরফ পড়ে, ওই শুধুমাত্র মেচুকালা যে পাহাড়টা, ওটাতে কোনো বরফ পড়ে না। অদ্ভুত। নিশ্চয়ই কোনো জিওগ্রাফিক্যাল ডেসক্রিপশন আছে সেটা, আমরা জানি না। অনেকে ওঠানামা করছে, লোকাল লোকেরা। পিছনের ভিউটা অসাধারণ লাগছে আমার, ওই জন্য 2 মিনিট এখানটা দাঁড়িয়ে একটু নিজের চোখ ভরে দেখে নিচ্ছি। দারুণ। ছোটবেলা থেকে মানে লাস্ট টাইম যখন ভুটান এসেছিলাম তখন বড় দল ছিল, আর সত্যি কথা বলতে কি তখন আমি এত মানে ট্রাভেল এনথুজিয়াস্ট ছিলাম, কিন্তু এতটা স্টাডি করতাম না। তো যে কারণে যাই হোক, তখন আমাদের ট্রিপও ছোট ছিল, বয়স্ক লোকেরা ছিল, আমি এই ট্রেকটা করতে পারিনি। না, আসল কথাটা বলো, ওই ট্রিপটা আমি ছিলাম না। না, সেটা অনেক বছর আগেকার, তখন আমি কৃতিকাকে চিন্তামও না ইভেন। তো এটা আমার আক্ষেপ ছিল যে টাইগার নেস্ট করা হয়নি। আমাকে ছাড়া কি করে হবে। তো ফাইনালি আজকে আমি টাইগার নেস্ট করছি, আর আমার খুব ভালো লাগছে ব্যাপারটা ভেবে। ক্লাইমটা মারাত্মক। বেশ কিছুটা আসার পর দেখলাম এইখানে পনিগুলো দাঁড়িয়ে আছে, বুঝতে পারিনি কেন, তারপর বুঝলাম ওই দিক দিয়ে একটা রাস্তা গেছে, ওইটা হচ্ছে পনিদের যাওয়ার, আর এই রাস্তাটা হচ্ছে আমাদের হেঁটে ওঠার। চলো। এইখান থেকে ক্লাইমটা কিন্তু আরো উঁচু, এতক্ষণ এক রকমের স্টিপ ছিল, এখানটা পুরো রাউন্ড করে করে উঠছে, মানে এবার ভালো রকম অ্যালটিটিউড গেইন হচ্ছে আমাদের, সেটা ফিলও করতে পারছি। গাছের ডেন্সিটি কমছে যত উপরে উঠছি, গাছ আছে প্রচুর নো ডাউট,
ডেন্সিটিটা কমে যাচ্ছে। আমাদের উপরই পাওনা কিন্তু ব্লু স্কাই, মন ভরে যাচ্ছে এটা দেখে। পুরানো গাছ কিন্তু অনেকেই রিজার্ভ করে রাখে। আপনারা অনেকেই জানেন আমাদের হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যে বট গাছটা আছে, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, ওটাও কিন্তু বহু বছরের পুরনো। আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, তবে শুনেছি ওটা 300 বছরেরও বেশি পুরানো। ওই যে দেখতে পাচ্ছি, ওটা কি টাইগার নেস্ট? না, ওটা টাইগার নেস্ট নয়। টাইগার নেস্ট ডান দিকে থাকবে। ওটা টাইগার নেস্টের ওপরে অ্যাকচুয়ালি একটা ছোট্ট মন্দির আছে, ওখানে ওটাই দেখতে কমনাল, পাচ্ছি, গাছের হ্যাঁ আড়াল থেকে। অ্যাকচুয়ালি ওখানে কমনার্স অ্যালাউ নেই, কয়েকজন মঙ্ক মাঝে মাঝে যায় পূজা করে গিয়ে। টাইগার নেস্ট আমাদের ডান দিকে, ক্যাফে থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। যাচ্ছি ক্যাফের দিকেই, এসে গেছি প্রায় হাফওয়ে পয়েন্ট। সময় এখন 8:45, শুরু করেছিলাম 7:35। 1 ঘন্টা 10 মিনিট আমরা এসে গেছি হাফওয়ে পয়েন্টে। এই অবধি আসার পর কিন্তু রাস্তাটা সমান, তারপর আবার সিঁড়ি চড়তে হবে। ওঠা নামা নিয়ে টোটাল 700টা সিঁড়ি আছে কিন্তু এখানে। যাই, অলমোস্ট এসে গেছি ক্যাফের দিকে। ক্যাফেতে বসে আমরা ব্রেকফাস্টটা করে নিই। লোকে সকালবেলা উঠে মর্নিং ওয়াক করে, অনেকে খেয়ে করে, অনেকে না খেয়ে করে। আমরা না খেয়ে ট্রেকে বেরিয়েছি। হ্যাঁ, এবার খেয়ে নেবো হাফওয়ে পয়েন্টে ক্যাফেতে। আমরা ব্রেকফাস্ট এনেছি, স্যান্ডউইচ। হোটেলের ছেলেটি আমাদের জন্য প্যাক করে দিয়েছে, খুব ভালো ছেলেটি। ওকে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা 6:30টায় বেরোবো, তুমি একটু প্যাক করে দিও। বললো হ্যাঁ ঠিক আছে, করে দেবো, কোনো অসুবিধা নেই। তো প্যাক করে দিয়েছে। ক্যাফেতে রেট খুব হাই যেটা শুনেছি। ইচ্ছা আছে 1 কাপ চা খাবার। সুন্দর। এখানে অক্সিজেনের কোনো অভাব নেই। আমি তো অন্য কথা ভাবছি। আমি ভাবছি গুরু পদ্মসম্ভবা যখন এসেছিলেন সেই টাইগ্রেসের পিঠে চড়ে, তখন রাস্তাটা কিরকম ছিল? আদৌ রাস্তা ছিল কি? না না, কঠিন প্রশ্ন, খুবই কঠিন প্রশ্ন। গুরুদেব তুমি দিশা দেখাও, তুমিই জানো, আমরা জানি না। দেখা যাচ্ছে তাকসাং মনাস্ট্রি, তার নিচেই ক্যাফেটেরিয়া। অসাধারণ। ওই যে পিছনে এই যে পিছনে ছোট্ট মন্দিরটা, এটাই হচ্ছে, এই অবধি কিন্তু পনি আসে, এরপর আর পনি যায় না। আমার মনে হয় মেন কষ্টটা কিন্তু সিঁড়িটা চড়া। এই অবধি এমন কিছু কষ্ট হলো না, সিঁড়িটা চড়তেই কষ্ট হবে। নামতে তো হবে না, চড়তে কষ্ট হবে। সবে মাত্র সকাল 9টা বাজে, টাইম এখন 9টা। গাছের উঁকি মারছে গাছের ফাঁক দিয়ে তাকসাং মনাস্ট্রি। অনেক টাইম আমাদের হাতে, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে যাব। তো এই যে ক্যাফের কাছে এসে গেছি, এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই এবার, তারপর একটু জিরিয়ে নিয়ে বাকি সিঁড়ি উঠবো। এখান থেকে লাগার কথা 1 ঘন্টা, দেখা যাক। এখন ক্যাফেতে বসে আছি, আমাদের যে স্যান্ডউইচ প্যাক করে দিয়েছিল সেটা খেলাম। ক্যাফেটা পুরো কাঠের তৈরি, খুব সুন্দর। আর ওই সামনের বারান্দাটা থেকে পুরো দেখা যাচ্ছে, এখান থেকেও দেখা যাচ্ছে এই তাকসাং মনাস্ট্রি। ইয়াস, 2 ক্যাপুচিনো। তো আমরা 2 ক্যাপুচিনো অর্ডার করেছি, স্যান্ডউইচটা খেলাম আর তার সাথে একটু কফি। কত দাম নিল ক্যাপুচিনো? কফির সাথে বিস্কিটও দিয়েছে। কফিটার দাম নিল কিন্তু 180 টাকা করে এক একটা, প্রচণ্ড এক্সপেন্সিভ। ঋত্বিক এখন ডিম ছাড়াচ্ছে।
ও ডিম খাবে না, ও গা গলায় ডিম খেলে এখন, মানে এই মুহূর্তে খাবে না। আমি খাই প্রোটিন সোর্স। হ্যাঁ, ডিম কিন্তু নিঃসন্দেহে খুব ভালো প্রোটিন সোর্স, অবশ্যই। কিন্তু আমি একটু হাঁটাহাঁটি করার সময় বা গাড়ি চালার সময় ডিম খাওয়াটা ঠিক প্রেফার করি না, আমার একটু অস্বস্তি হয় ডিম খেলে। যাই হোক, স্যান্ডউইচ খেয়েছি, একটু তরমুজ খেয়েছি, কফি খাচ্ছি, খেয়ে 5 মিনিট বসবো। এখানে ওয়াশরুম, আচ্ছা একটা কথা কিন্তু আপনাদের বলে রাখি, ভুটানে কিন্তু যত্রতত্র ওয়াশরুম মানে টয়লেট করা যায় না, করাটা উচিত নয়, আমাদের দেশেও করাটা উচিত নয়, কিন্তু মানে আনফর্চুনেটলি আমাদের দেশের মানুষ তো সেটা মানে না, এটা খারাপ লাগে আমাদের খুবই। তো টাইগার নেস্ট মোনাস্ট্রিতে যারা আসছেন, আইদার আপনারা বেস মানে যেখান থেকে স্টার্ট হচ্ছে পার্কিংয়ে ওখানে টয়লেট করে নিতে পারেন, অথবা এই ক্যাফেতে কোনো টাকা লাগে না, নিচে কিন্তু পেড ওয়াশরুম 20 টাকা করে দিতে হয়। আর এরপর কিন্তু টয়লেট একেবারে ওপরে মানে তাকসাং মোনাস্ট্রিতে, মাঝে কিন্তু আর কোনো ওয়াশরুম নেই, তাই আপনারা এখানে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে তারপর ওপরে যাবেন। তো যাই হোক, এখন কফিটা খাওয়া যাক, খেয়ে তারপর আমরা আস্তে আস্তে এগোবো। তো আমরা ব্রেকফাস্ট সারলাম, ব্রেকফাস্ট সেরে এবার রওনা দেবো হচ্ছে টাইগার নেস্টের দিকে। টাইগার নেস্ট ক্যাফের এই সামনেটায় দাঁড়িয়ে আছি এখন, আর সামনে এই যে পিছনেই দেখা যাচ্ছে। তো হিসেব মতো এখান থেকে 1 ঘন্টা লাগার কথা। স্টার্ট করব, কিছুটা সিঁড়ি উঠতে হবে, আবার কিছুটা সিঁড়ি নামতেও হবে, নেমে আবার বাকিটা কিন্তু উঠতে হবে। কবেকার স্বপ্ন ছিল টাইগার নেস্টে ট্রেক করে উঠবো, ফাইনালি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। দেখেই যাচ্ছি জাস্ট নিচে থেকে, অসাধারণ। আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা। সত্যি ভাবতে পারছি না যে এত তাড়াতাড়ি এত কাছে চলে এসেছি। এই টাইগার নেস্ট, আমি জানি না কেন, আমি প্রথমবার যখন টাইগার নেস্ট দেখেছিলাম আমি তখনই বলেছিলাম যে আমি টাইগার নেস্টে যাবই যাব। শুনেছি খুব হাইক, খুব টাফ রাস্তা। বেসিক্যালি রাস্তাটা এখন থেকে টাফ শুরু হবে, কারণ এখন পুরো সিঁড়ি ওঠা এবং নামা। নামাটা টাফ না হলেও ওঠাটা একটু টাফই হয়। তোমার লাঠি কোথায় গেল? তোমার কাছে দিয়ে গেছি, লাঠিটা তো ওখানে রেখেছিলাম। ও যাই হোক, লাঠিটা আমি খেয়াল করি। লাঠিটা নিয়ে নাও, চলো এবার শুরু করা যাক। তো আমরা স্টার্ট করে দিলাম ক্যাফেতে আমরা 1 ঘন্টা টাইম কাটালাম। সময় এখন 9:50। ধীরে সুস্থে আরামসে আমরা যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই। আর তার একমাত্র কারণ এটাই ছিল, আমরা ওই জন্য কিন্তু খুব সকালে স্টার্ট করেছি। হোল ডে নেব, আস্তে আস্তে যাব। চলুন, এইখান থেকে এই যে এইটা নিচে যাবার রাস্তা, আর আমরা এখন ওপরে উঠছি। হরেক রকমের পাখি হরেক রকমের গান করে গোটা রাস্তায় আমাদের এন্টারটেন করছে। এইটা কিন্তু একটা দারুণ বিষয়। ভালো রকম ক্লাইম্ব, ক্যাফের পর থেকে পুরো স্টিপ ওঠা এখনো অবধি। যত এগোচ্ছি তত ভিউ ক্লিয়ার হচ্ছে। আমার সামনেই টাইগার নেস্টের আরো ক্লোজ ভিউ। ফাটাফাটি লাগছে, বলতেই হবে।
हम तो अपने घूमने चलते हैं। আর একটু পরেই ফার্স্ট ভিউ পয়েন্ট আসবে। সবকটাই ভিউ পয়েন্ট, কিন্তু ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে মানে পুরো গর্জাস ভিউটা পাওয়া যায়। ওখান থেকে শুরু হবে স্টেয়ার্স, সিঁড়ি। যাই, কৃত্তিকা একটু নিচে জিরিয়ে নিচ্ছে, উঠবো। এখান থেকে ভিউটা দেখো, সামনে ফার্স্ট ভিউ পয়েন্ট। ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে সিঁড়ি শুরু হবে, ওখানে নাকি আরো ভালো ভিউ, অন্য একজন গাইড বলল। কিভাবে বানিয়েছে আমি সেটাই ভাবছি, পাহাড়ের কোলে। চলো, এইখানটা আবার একটু পাথুরে রাস্তা, যাই আস্তে আস্তে এগোই। এখানটা একটু এবড়ো খেবড়ো পাথর আছে, দেখে দেখে উঠতে হচ্ছে একটু। অনেকটাই উঠেছি, প্রচণ্ড স্টিপ ক্লাইম্ব। এখানে প্রায় 1 কিলোমিটার মতো ওঠার পর রেস্টরুমস, মানে এখানে আপনারা টয়লেট করতে পারেন, একটা জায়গা আছে। আর ওই সামনে কিছু লোহার বেঞ্চ করা। প্রচণ্ড ক্লাইম্ব, সত্যি বলছি, একটুও মিথ্যা কথা নয়। ভালো রকম এরকম স্টেপ করা সিঁড়ির মতো। আর আমরা প্রায় এসে গেছি ফার্স্ট ভিউ পয়েন্টে। কি মনে হচ্ছে? মুখ দিয়ে কথা বন্ধ হয়ে গেছে কৃত্তিকার। আমার সর্দি হয়েছে বলে আরো কষ্ট হচ্ছে আমার, না হলে হতো না। অনেকটা আসার পর এখন আবার এখানটা পুরো সমান রাস্তা, এখানটার কোনো সেরকম কষ্ট হচ্ছে না হাঁটতে। এরপর গিয়ে সিঁড়ি আছে। ফার্স্ট ভিউ পয়েন্ট প্রায় এসে গেছি, কিন্তু এত ক্লাইম্ব, উঁচু উঁচু সিঁড়ি। ওই দেখা যাচ্ছে ওপরে একটা মন্দির, ক্যামেরা ধরা পড়বে না। দেখুন খালি কতটা নিচু থেকে এসছি। অনেকেই উঠছে, হাঁটছি হাঁটছি জঙ্গলের মধ্যে দিয়ে। একটা ছোট্ট জলের সোর্স, আর এখানে লেখা আছে প্লিজ ডোন্ট ড্রিঙ্ক দিস ওয়াটার। জলটা খেলেই কিন্তু কেস জন্ডিস। ওই জন্য সে যেন লিখে দিয়েছে জলটি খাবেন না বা জলটি পান করবেন না।
এখনো অনেকটাই রাস্তা বাকি। এখানটা আবার একটু সমান। এই ইউ আর নট ওয়াকিং। ভিউ পয়েন্টের জাস্ট আগে একটা ছোট্ট গুহার ওপর টেম্পল বানানো। এটা কিন্তু একটা খুব সিগনিফিকেন্ট জায়গা। এখানে লেখা আছে খেনফো ঘেসি রিনচেন এই গুহার ভেতর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন সেই সময়কার হেড মঙ্ক। এটা কিন্তু খুব একটা হিস্টোরিক্যাল জায়গা। আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের একটু ভালো করে দেখাই। উনি ফায়ার টাইগার ইয়ার 1926, আমি এটা এক্স্যাক্টলি জানি না, এটা আমি আমাদের গাইডকে জিজ্ঞাসা করব, ওর সাথে দেখা হবে যখন। তো সেই সময় জন্মগ্রহণ করেছিল এই গুহার ভিতর। এই যে হেসি রিনচেনের একটা ছবিও আছে, আর এই যে নিচে লেখাও আছে। খুবই সিগনিফিকেন্ট একটা জায়গা। আমরা খুব কাছাকাছি এসেই গেছি ফার্স্ট ভিউ পয়েন্টের। এখানে আবার রাস্তাটা নিচের দিকে যাচ্ছে। টাইম 10:45, পৌঁছলাম ফার্স্ট ভিউ পয়েন্ট। সাংঘাতিক সুন্দর, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট। অ্যামেজিং। আর এই ডান দিকে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পারো ভ্যালি, আর এই হচ্ছে তাকসাং। দেখেই যাচ্ছি, অবিশ্বাস্য না? কোথায় বানিয়েছে মনাস্ট্রিটা, আর এরকম না যে যাতাভাবে বানিয়েছে, দুর্দান্ত দেখতে। আমাদের এবার অনেকটা রাস্তা নামতে হবে, নেমে আমার ওঠা। বাংলায় একটা কথা আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। কষ্ট করে এসে এরকম কেষ্ট মিললে বেশ ভালোই লাগে। এই যে শুরু হলো এখান দিয়ে সিঁড়ি নামা ওঠা নিয়ে টোটাল 750টা সিঁড়ি। এখন নামতে হবে, এরপর ওঠা, আবার ফেরার সময় ঠিক উল্টোটা। আর ওই মাঝখানে একটা ব্রিজ আছে, ওখানে কিন্তু একটা দারুণ ঝর্ণা আছে, সেটাও দেখাবো। ডান দিকে মারাত্মক সুন্দর ভিউ, আর বাঁদিকেই দেখা যাচ্ছে তাকসাংকে। এই যে এই দূরে এখানটা পুরো সিঁড়ি। আহা, ফ্যান্টাস্টিক। এখানটা একটু এবড়ো খেবড়ো আছে, দেখে নামতে হবে। যেটা দেখছি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। দেখতে পাচ্ছেন আমার পিছনেই,
চোখ জুড়িয়ে যাচ্ছে। এসে গেছি আমরা ওই ব্রিজটার কাছে। সামনে ব্রিজটা, ডান দিকে টাইগার নেস্ট মোনাস্ট্রি, আর এই পিছনে দেখতে পাচ্ছেন ওখানে একটা ছোট্ট টেম্পল মতো আছে, ওখানে সিঁড়ি আছে যাওয়ার, বাট ওটাতে তো আমরা যাবো না। এই সামনে, আমার সামনে টাইগার নেস্ট, এই যে এখান থেকে দেখলে মনে হচ্ছে কত উঁচু। এসে গেছি ব্রিজটায়, আর এই দেখুন আমার পিছনে এই ঝর্ণাটা। এখানটা কি ঠান্ডা দেখেছো? নেমে তো এলাম এতগুলো সিঁড়ি, এবার উঠতেও হবে ফেরার সময়। এখন যাওয়ার সময়তে উঠতে হবে। এই যে ওই উঠে গেছে টাইগার নেস্ট। তবে মানে টাইগার নেস্টে যাওয়ার সময়, মানে টাইগার নেস্টের পথে উঁচু সিঁড়ি কিন্তু, মানে যাওয়ার সিঁড়ি কিন্তু কম, ওঠার সিঁড়ি, নামার সিঁড়ি বেশি, কিন্তু ফেরার পথে নামার সিঁড়ি ওঠার সিঁড়ি অনেকগুলো। ঝর্ণাটা কিন্তু খুব সুন্দর, অনেকটা উঁচু। এখানে ঠান্ডা তো একটু ভালোও লাগবে। এই যে এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। এই আমরা চৌকাট ক্রস করলাম। এইটা হচ্ছে মেন চৌকাট টাইগার নেস্টে ঢোকার। এবার টেস্ট করার পালা, আমি অশরীরী নাকি মানুষ। মনে তো হচ্ছে মানুষই হবে। এই তো ক্রস করে গেছে। মানুষ আমি, মানুষই, অসুবিধা হয়নি, রাক্ষস নই, চৌকাটে আটকাইনি আমরা। ফাইনালি এসে পৌঁছলাম তাকসাং মোনাস্ট্রিতে। বিশ্বাস হচ্ছে না, সেই কবেকার স্বপ্ন এখানে আসার আজকে ফাইনালি পূরণ হলো। কিছু বলবে? কিচ্ছু বলার নেই, কি বলবো বলুন। ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। মুখে কোনো ভাষা নেই প্রকাশ করার। এই যে ওপেন, তার মানে মোনাস্ট্রি খোলা। চলুন যাওয়া যাক। আচ্ছা, মোনাস্ট্রির ভিতরে ঢোকার জন্য ফুল প্যান্ট ম্যান্ডেটরি, মাথায় কোনো রকম টুপি থাকবে না, আর জুতো খুলে ঢুকতে হবে। আর মোবাইল, ক্যামেরা, মানি ব্যাগ, ব্যাগ যে কোনো ব্যাগ বাইরে রেখে ঢুকতে হবে। তো আমরা এখান অবধি ভিডিও করতে পারবো, মোবাইল লকারে রেখে দিচ্ছি। তারপর ভিতরে ঢুকে যা যা দেখলাম আপনাদের সেটা ডেসক্রাইব করবো বেরিয়ে। তো এখন মোনাস্ট্রির ভিতরটা ঘুরে আসি। তো ভেতরে যেটা দেখলাম, মানে সেটা তো সত্যি, মানে বলে প্রকাশ করা যাবে না, এত সুন্দর একটা জিনিস দেখলাম। টাইগার নেস্ট মোনাস্ট্রিতে 9টা কেভ আছে ভেতরে, তার মধ্যে ট্যুরিস্টদের জন্য অ্যালাউ হচ্ছে 8টা। আর আরেকটা যে কেভ আছে ওটা একমাত্র ভুটানি লোকাল পিপলদের জন্য অ্যালাউ। তাও তাদের তখনই অ্যালাউ ওরা যদি বিদেশে পড়াশোনা করতে যায় বা বিদেশে কাজ করতে যায়, তখন যদি ওরা ব্লেসিং নিতে চায় তখনই একমাত্র তারা আসতে পারে, আদারওয়াইজ ওই টেম্পলটায় কিন্তু ঢোকা অ্যালাউ নেই। তো ছোট্ট করে আমি বলি টাইগার নেস্ট কি। 9th সেঞ্চুরিতে গুরু পদ্মসম্ভবা, মানে যার জন্ম হয়েছিল পদ্ম ফুল থেকে, পেমা, পেমা মানে পদ্ম। তো অ্যাকর্ডিং টু লেজেন্ড 9th সেঞ্চুরিতে গুরু পদ্মসম্ভবা বাঘিনী মানে টাইগ্রেসের পিঠে চেপে এই মন্দিরে এসেছিল, এবং এখানে এসে অনেক তার ভক্তদের বা তার ডিসিপলসদের শিক্ষা দিয়েছিল। এবং শুধু তিনি শিক্ষাই দেননি,
তিনি এখানে অনেক ডেমন্সকেও সাবডু করেছেন। গুরু পদ্মসম্ভবার 8টা মূর্তি আছে এখানে, 4টে হাসি মুখের আর 4টে হচ্ছে তার অ্যাংরি ফেস, মানে রাগী যে রূপটা। হাসি মুখ মানে হচ্ছে তিনি যখন তার ভক্তদের শেখাচ্ছেন, টিচিংস দিচ্ছেন, তার আশীর্বাদ করছেন, ব্লেসিংস দিচ্ছেন, সেইগুলো হচ্ছে তার হাসি মুখের মূর্তি। আর রাগী মুখ মানে হচ্ছে তিনি যখন ডেমন্সকে সাবডিউ করছেন। তো গুরু পদ্মসম্ভবা এই মন্দিরে 4টে ডেমন্সকে সাবডিউ করেছিল এই টাইগার্স নেস্ট মোনাস্ট্রিতে বা তাকসাং মোনাস্ট্রি, তাকসাং টেম্পল, যাই বলেন না কেন। তো আর একটা মজার বিষয় এটাই, মানে এটাও অ্যাকর্ডিং টু দ্য লেজেন্ড, সেটা হচ্ছে এই গুরু পদ্মসম্ভবা এখানে যে বাঘিনীর পিঠে চেপে এসেছিলেন, অ্যাকচুয়ালি মানে দুটো স্টাডি আছে। একটা স্টাডি বলে সে বাঘিনী ছিল তার স্ত্রী, মানে তার ওয়াইফ, মানে তার স্ত্রী বাঘিনীর রূপ ধারণ করে গুরু পদ্মসম্ভবাকে এইখানে নিয়ে এসেছিলেন, কারণ এই রাস্তা খুব দুর্গম, আপনারা দেখেছেন। তো আশা ছিল খুব দুর্গম, কখন তো এই রাস্তাও ছিল না, সেইভাবে তাই বাঘের পিঠে চেপে তিনি এসেছিলেন। আর একটা স্টাডি বলে যে না, উনি তার স্ত্রী ছিলেন না, উনি ছিলেন তার শিষ্যা। তার প্রথম শিষ্যা ছিলেন হচ্ছে ওই বাঘিনী, মানে একজন মহিলা। তিনি বাঘিনীর রূপ ধারণ করে তার গুরুকে নিয়ে এসেছিলেন এই টাইগার নেস্ট মোনাস্ট্রিতে। তো আমার নলেজ অনুযায়ী আমি এইটুকুই জানি এই টাইগার্স নেস্ট মোনাস্ট্রি সম্বন্ধে। মোনাস্ট্রির ভিতরে অনেক কিছু হিস্ট্রি আছে, অনেক কিছু স্টোরি আছে, সেগুলো সত্যি বলতে আমাদের জানা সম্ভব নয়, বা সেগুলোর জন্য বই পড়তে হবে। আমাদের গাইড টিপি আমাদের অনেক কিছু বলে বলে যাচ্ছিল, মানে আমরা সেগুলো বুঝতে পেরেছি। তবে একটা জিনিস, বুদ্ধিজম আর হিন্দুইজম দুটোর মধ্যে মিল আমি যেটা এখানে এসে বুঝতে পারলাম, সেটা হচ্ছে বুদ্ধিজমে কিন্তু নারীদেরও একটা স্থান ছিল। শুধুমাত্র যে পুরুষ ভিত্তিক এই ধর্ম তা নয়, প্রত্যেকটা মূর্তি ভিতরে অনেক মূর্তি আছে যেখানে নারীদের স্থান আছে। তো বেসিক্যালি আমি হিস্ট্রিটা হয়তো জানি না, কিন্তু আপনাকে মোরাল অফ দ্য হিস্ট্রি বলতে পারি, সেটা হচ্ছে যে নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া কিন্তু মানুষ থাকতে পারে না। তো সেটাই কিন্তু বুঝিয়ে গেছেন গুরু পদ্মসম্ভবা। তিনি বুঝিয়েছেন যে নারী হচ্ছে উইজডম আর পুরুষ হচ্ছে সেই নারীর বুদ্ধিতে চলে। তার মানে হচ্ছে নারী বুদ্ধি দেয় আর পুরুষ সেই বুদ্ধিতে কাজ করে। নারী উইজডম এবং পুরুষ হচ্ছে পাওয়ার, এই দুটোর মিলন না হলে, মানে বুদ্ধি আর শক্তি যদি একসাথে মিল না হয়, তাহলে কিন্তু কোনো কাজই সম্ভব নয়। তো ছোট হোক বড় হোক, যাই কাজই হোক। তো সেটাই মানে গুরু পদ্মসম্ভবা বোঝাতে চেয়েছেন আর বুঝিয়ে গেছেন এই মন্দিরের নানান রকম চিত্রকলা এবং তার টিচিংসের মধ্যে দিয়ে। গুরু পদ্মসম্ভবার প্রচুর টিচিংস ভিতরে পুঁথি হিসাবে মানে রাখা আছে, সেগুলো মংসরা পড়াশোনা করে, সেগুলোই এখানকার টিচিংস, মানে সেগুলোই এখানে শেখানো হয়। আর মানে সত্যি বলতে মানে প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ, যেটা আমরা এনজয় করেছি সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। আর এই সামান্য হিস্ট্রি যেটা আপনাদের সাথে শেয়ার করেও আমার খুব ভালো লাগছে, আমি যেটুকু বুঝতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা আসবেন তাকসাং মোনাস্ট্রিতে, তারা আসুন, এসে এই জায়গাটা মানে অনুভব করুন। এই মানে এই যে জিনিসগুলো, এগুলো আরও ডিটেলসে জানতে পারবেন আপনারা। আমি এইটুকুই বুঝতে পেরেছি, এর বাইরে আমি বুঝতে পারিনি, অনেক কিছু বলেছে। আরও অনেক ডিটেলস আছে, সেগুলো সব হয়তো আমরা বলতে পারলামও না, কারণ বলা সম্ভব না, আমরা জাস্ট শুনলাম এই মুহূর্তে। তো মানে এটা আমাদের স্বপ্ন ছিল, টাইগার নেস্ট মোনাস্ট্রিতে ট্রেক করে এসে এই মোনাস্ট্রিটাকে দেখবো এবং এর ভেতরে কি আছে সেটা জানা, সেটা তো উপরি পাওয়া না ডেফিনেটলি। তো সেই স্বপ্ন আমাদের একটা পূরণ হয়েছে, সেটাতে একটা গ্রিন টিক ডান হয়েছে। খুবই ভালো লাগছে, মানে এখন আমরা বেরিয়ে না মনে হচ্ছে যে হলো একটা কিছু হলো, খুব ভালো লাগছে একটা। আর ভেতরটায় না একটা পজিটিভ ভাইব আছে, মানে আপনি গেলেন একটা আলাদা একটা ফিল হচ্ছিল ভেতরে। তো যাই হোক, খুবই ভালো। মজার ব্যাপার এটাই যে আমি ভাবছিলাম যে গুরু পদ্মসম্ভবাকে যেমন ওনার ওয়াইফ বাঘিনী রূপ ধারণ করে বা শিষ্যা রূপ ধারণ করে এনে নিয়ে এসেছিলেন, কাশ আমিও একটু বাঘিনী ঠাঘিনী হয়ে যেতে পারতাম। আবার কিন্তু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছে। আমি এখানে কোনো কমেন্ট হতো, তুমি আমার পিঠে করে আসতে পারতে। আমি ওর ভালোর জন্যই বলছি, বলো না, আমি এই বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না। মজা করলাম, কোনো সিরিয়াসলি নিয়ে নেবেন না আমার কেউ। সবটাই কিন্তু মানে যা লেখা আছে স্টোরি লাইনে সেগুলোই, মানে আমরা আর কি জানি, আমরা কিছুই জানি না। আমরা তো পুঁথিগত বিদ্যায় আমরা যা শিখছি সেগুলোই আমরা আপনাদের সাথে শেয়ার করি। মানে এই ক্ষেত্রে সেই বিদ্যাটা আমাদের নেই, আমরা শ্রুতি মানে সেই বেদ একদমই শুনে যতটুকু শিখছি সেইটুকুই। তো চলো এবারে নামতে হবে। ও একটা জিনিস আপনাদের বলা হয়নি, এখানে কিন্তু প্রসাদ দেয়, এই যে
এটা হচ্ছে টিবেটান কুকিজ ওরা বলছে। আমরা যেমন ঠাকুরকে ভোগ দেওয়ার পর সেগুলো আমরা খাই, সেরকম এখানে অফারিংস দেওয়ার পর যেটা থাকে মানে সেই অফারিংসগুলোই আবার আমরা। তো এটা আপনি তখনই পাবেন যদি আপনি মন্দিরে ঢোকেন, না হলে নয়। মন্দিরে তো এত দূর যে আসবে সে ঢুকবে নিশ্চয়ই। অনেকেই আছে যারা ঢোকে না, জাস্ট ঘুরে চলে যায়। যাই হোক, সেটা যে যার পার্সোনাল ব্যাপার। ট্রেকটাও নো ডাউট খুব আনন্দের, শুধু যে মন্দিরটা দেখার জন্য আসা তাও না, ট্রেকটাও অনেকে এনজয় করে আসতেই পারে। আর এই প্রসাদটা কিন্তু দারুণ খেতে। এটা একটা, এটা অ্যাকচুয়ালি আমাদের ওখানকার নিমকির মতো, কিন্তু নুন নেই, নুনটা কম। ভালো খেতে। আর আমি মানে আসার সময় বলছিলাম যে অনেকগুলো সিঁড়ি নামা ছিল, ওঠাটা কিন্তু খুব বেশি না, সেই সিঁড়িগুলো এখন উঠে যেতে হবে। তো কয়েকটা সিঁড়ি ওঠা, কয়েকটা সিঁড়ি নামা। এবার একটু বাঘিনী রূপটা ধারণ করা উচিত আমাদের কোনো তাড়া নেই, আমরা আস্তে আস্তে যেরকম এসেছি সেরকম ভাবেই যাব। যাই হোক, ভিডিওটা খুবই লম্বা হয়ে গেছে, আরও লম্বা হচ্ছে। ফেরার সময় আর সেরকম কিছু দেখাবো না, ভালো কিছু ভিউজ পেলে আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলো আরেকটু প্রসাদ নিয়ে নিই, খুব ভালো খেতে কিন্তু। এটা এখানে এলে কিন্তু অবশ্যই খাবেন, মিস করবেন না। হয়তো আপনাদের অন্য কিছু দিতে পারে, এখন আমরা অন্য কিছু পাচ্ছি, তখন যা অফারিং থাকবে সেটা আপনাদের দেবে মেবি, সেটা আমার জানা নেই। তো ঠিক আছে, চলুন এবার আমরা ব্যাগ গুছোই, আস্তে আস্তে নিচে নামি। আমাদের ইচ্ছা আছে ক্যাফেটাতে একটু লাঞ্চ করে তারপর নিচে নামবো। তো তাহলে চলো। পশুদের থেকে অনেক কিছু শেখার আছে। আমার সামনে দুটো পনি যাচ্ছে, ওরা কিন্তু একে অপরের জন্য ওয়েট করছে যখন নামছে। যখনই মানুষ আসছে ওরা দাঁড়িয়ে যাচ্ছে, আর পিছনে একটা কুকুর আছে, সে তাদেরকে আবার পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন, চরে এগোবি না, চল। ঘাস খাচ্ছে বলে দাঁড়িয়ে গেল। এই, তুই তোর পনিদের নিয়ে চ। তো ফাইনালি আমরা এসে গেছি আবার এই ক্যাফেটাতে। আমাদের নামতে এখানে অবধি 1 ঘন্টা 5 মিনিট লেগেছে। আমরা আস্তে আস্তেই নামছিলাম, আমরা তাড়াহুড়ো করে নামিনি। হ্যাঁ, যেভাবে গেছি সেভাবেই এসেছি। দাঁড়িয়েছি মানে ওই জাস্ট ছবি তোলার জন্য যেটুকু দাঁড়ানো। আর এই যে এখন আমরা দেখতে পাচ্ছি তাকসাং মোনাস্ট্রিকে। আর ক্যামেরাটা ঘোরাই, তাকসাং মোনাস্ট্রি দেখতে দেখতে আমরা একটা পাস্তা নিয়ে নিয়েছি। খুব জোর খিদে পেয়েছিল, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়াও নেই, প্লাস এই চরম হাইক উঠে আবার নামতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা একটা পাস্তার প্লেট নিয়েছি, যেটা পড়লো কত টাকা জানো? 240 টাকা নিয়েছে। দুজনের জন্য আমাদের এনা, আমরা এর থেকে বেশি খেতে পারি। হ্যাঁ, নর্মালি জাস্ট একটু পেটে খাবার দেওয়ার জন্য, তারপর হোটেলে গিয়ে খাবো ঠিকঠাক করে। আমি আর খাবো না, আমি শুয়ে পড়বো। এই যে তাকসাং মোনাস্ট্রি, চলো খেয়ে নিই, খেয়ে আবার নামবো আমরা। তো আমরা অলমোস্ট নেমেই পড়েছি। এই যে সেই ঝর্ণার জলের বেগে ঘন্টা বাজানো মন্দিরটা, কিভাবে ডেসক্রাইব করলাম। যাই হোক, আমাদের গাইড আর ড্রাইভার, আমাদের অন্য যে কো প্যাসেঞ্জার ছিল তাদের নিয়ে হোটেলে চলে গেছে, কারণ ওরা অনেক আগেই নেমে গেছে। আমরা ওপরে একটু টাইম নিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছিলাম, প্লাস আমরা ক্যাফেটাতে খাওয়া দাওয়াও করলাম। এই যে সেই মন্দিরটা, ঝর্ণার জলটা। তো যাই হোক, এখান থেকে 10-15 মিনিট, বেশিক্ষণ নয়। আমাদের এখন একটা ট্যাক্সি করতে হবে। এখানে দেখি ট্যাক্সি পাওয়া যায় কিনা, বা কাউকে লিফট চাইতে হবে পারো শহর অবধি যাওয়ার জন্য। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, মানে সত্যি দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। এই যে কৃত্তিকা আসছে,
ফাইনালি শেষের দিকে আর 10-15 মিনিট। চলো আমাদের এবার ট্যাক্সি করতে হবে, ওরা তো চলে গেছে। তো যাই দেখি ওখানে কোনো ট্যাক্সি পাওয়া যায় কিনা, বা কেউ যদি লিফট দেয়। আর যদি ইনকেস কিচ্ছু না পাই তাহলে আমাকে গাইডকে ফোন করতে হবে যে ভাই তুমি আরেকবার এসো। দেখা যাক নিচে যাই কি সিচুয়েশান, দিয়ে তারপর আজকের ভিডিওটা শেষ করবে। এখানে প্রচুর মাছি আর মৌমাছি দুটোই আছে, দাঁড়ালেই সামনে মৌমাছি এসে যাচ্ছে। তাহলে ভাবুন কত মধুর চাক আছে এখানে, মানে মৌচাক আছে। যাই হোক ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাই। আজকের এই ট্রেকটা আমাদের জীবনের এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। টাইগার্স নেস্ট শুধু একটা ট্রেক নয়, এরকম যেন এক আত্মার সাথে সংযোগ। ট্রেক শেষ করার পর সময় এসেছে একটু বিশ্রামের। শরীর ক্লান্ত কিন্তু মন ভরে গেছে। চোখ বন্ধ করলেই মনে পড়বে আজকে সেই পথে হাঁটার প্রতিটা ধাপ আর শেষের সেই অপরূপ দৃশ্য। চলুন তবে এই সুন্দর দিনের শেষটাও হোক এক মিষ্টি ঘুমের সাথে। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে। শুভরাত্রি, আর ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবেন না।